তার মানে আমাদের আন্দোলনের সময় এরা একই কাজ করেছে, সেটাও তারা বলেছে। আমাদের আন্দোলন দমন করার জন্য, নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই পুলিশ গাড়িতে আগুন দিয়েছে, এই পুলিশ পেট্রোল বোমা দিয়েছে, এই পুলিশ মানুষকে হত্যা করেছে। আর বিএনপি লোকের নামে, বিএনপি ছেলেপেলেদের নাম দিয়ে সারা দেশময় আজকে এখনো তাদেরকে শুধু পিটিয়ে নিয়ে বেড়াচ্ছে। অনেকে জেলে, অনেকে গুম, অনেকে এখনো বাড়ি ঘরে থাকতে পারে না। কেন বাংলাদেশের মধ্যে অন্য কোনো দেশের গোয়েন্দা থাকবে? এটা থাকতে পারে না। এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশকে নিয়ে যা ইচ্ছে তাই আমরা করতে পারি না, দিতে পারি না। পরিকল্পিতভাবে, আমরা বলবো না যে তারা ইয়ে করে, এরা চিন্তা ভাবনা করে পরিকল্পিতভাবে এই দেশটাকে চিরতরে ধ্বংস করে দিতে চায়। মানুষ ইতিহাস পড়ে শেখে যে আমরা দেখেছি আমাদের সিকিমে লেন্দুর দর্জি হয়েছিল, কিন্তু এখানে ইনি লেন্দুর দর্জি থাকে না, আরো বেশি কিছু হবেন বোধহয়, সেই অবস্থায় নিয়ে যেতে চান। খুব পরিকল্পিতভাবে চিন্তা ভাবনা করে তাদের সহযোগিতা নিয়েই তিনি আস্তে আস্তে দেশটাকে অন্যদিকে ঠেলে দিতে চায়। এর জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? এত লক্ষ শহীদ যে বলা, এই শহীদের রক্ত কেন বৃথা যাবে? শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আমাদের ছাত্র যুবকদের রক্ত বৃথা যেতে পারে না। কারণ যে দেখেছো এরশাদের সময় তোমাদের প্রথমে তো ট্রাক তুলে মেরে ফেলেছিল না দীপালি শাহ, আর কি যিনি জয়নাল জাফর, দীপালি শাহ সব। আর সে বলে আমি কেন মানুষ হত্যা করি নাই? সে তো খুনি, সে তো হত্যা করেছে। সব খুনিগুলা তাই সেইখানে যে জুটেছে। সব খুনিগুলা যদি দেখো তোমরা একটা করে, এদের নাম নেওয়া ঠিক না, এগুলো যে জুটেছে ওখানে কি করেছে? ওখানে জুটে এখন দেশে এই অবস্থা শুরু করেছে। গুম করো, গুম করতে করতে তারপরে এদেরকে খুন করো, এদেরকে আর এদের হদিস কোনো দিনে পাবে না। অনেক তোমরা ছবি দেখেছো পত্রিকায়, যেরকম ছবিও বেরিয়েছে যে অনেকেই গেছে, গুম হয়েছে, পাওয়া যায় না, তার লাশ পাওয়া গেল, গলিত অবস্থায় তার লাশ পাওয়া গেল, সেইকে তার লাশ চেনাও যায় না ঠিক মতো। তার আত্মীয় স্বজন হয়তো দেখেই করে। এমন দেখা গেছে যে তার হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। তো হ্যান্ডকাপ কে লাগায়? পুলিশই তো লাগায়। পুলিশ তাকে বলছে যে ক্রস ফায়ার নয়, পুলিশ তাকে গুলি করে নিয়ে যেয়ে বাইরে গুলি করে হত্যা করেছে। এই হলো অবস্থা। কাজেই দেশ থেকে গুম, হত্যা, খুন, এই ক্রস ফায়ার এগুলো বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে। এই পুলিশ করা চলবে না। পুলিশকে বলতে হবে যে হ্যাঁ, আমরা পুলিশের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য পুলিশের দায়িত্ব পুলিশ করবে, কিন্তু আপনারা দয়া করে আমাদের ছেলেপেলেদের উপরে এরম ভাবে গুলি করে আমাদের ছেলেপেলেদেরকে হত্যা করবেন না। আপনি যে দেশেরই হন না কেন, আপনি বাংলাদেশের যে জেলারই হন না কেন, আপনার একটা পরিচয় আছে। কিন্তু আপনি যে ইউনিফর্মটা পরেছেন এটারও একটা মর্যাদা আছে। সেই মর্যাদাটা রক্ষা করে আমি বলে পুলিশ বাহিনীকেও বলবো, এই কথায় কথায় গুলি করা বন্ধ করেন, কথায় কথায় গুলি করা বন্ধ করেন। থানায় নিয়ে যে ছেলেরা আসে, তো আমার কাছে ছেলেরা আসে, এই যে থানায় নিয়ে যে তার পায়ে বন্দুক ঠাকিয়ে গুলি করে দিল, ফলে কি হলো? তার পাটা অকেজো হয়ে গেল, পাটা কেটে ফেলতে হলো, সে তো পঙ্গু হয়ে গেল সারা জীবনের জন্য। এই হলো অবস্থা। তার একটু মায়া লাগলো না? সে তো আমি বাঙালি, আমি তো বাঙালি, আমি কেমন করে আমার দেশের মানুষকে খুন করি? নাকি এরা বাঙালি নয়, অন্য কেউ? সেটাও আমাদের জানা দরকার। আমাদের এটা প্রশ্ন, আমাদের একটা প্রশ্ন যে এরা কি বাংলাদেশি কে না অন্য দেশি? এটাও আমার মানুষের জিজ্ঞাসার মধ্যে আছে। এটা মানুষের জানতে চায় কিভাবে এইভাবে মানুষকে হত্যা করতে পারে। কোনোদিনও এর আগে আমরা দেখিনি, এর আগে আমরা কখনো এরকম কিছু দেখিনি। কাজে আমরা বলতে চাই দেশের অবস্থা খুব খারাপ। প্রতিনিয়ত একদিকে খুন গুম চলছে, এখনো চলছে প্রতিনিয়ত। সাদা
খুন গুম এগুলো চলছে প্রতিনিয়ত। এখন আবার বেড়ে গেছে, মাঝখানে একটু কমেছিল, এখন আবার বেড়েছে। এত খুন গুম হচ্ছে, তারপরে কোনোটার কিন্তু বিচার হয় না। বিচার হয় না, তদন্ত হয়, কিন্তু তদন্ত রিপোর্টও প্রকাশ হয় না। তোমরা কেউ তদন্ত রিপোর্ট পেয়েছো? কেউ পায় নাই, কেউ দেখে নাই, প্রকাশ হয় না তদন্ত রিপোর্ট। তদন্তই থেকে দেয়। এই যে সাংবাদিক ভাইয়েরা আছে, তাদের মধ্যেও ব্যথা আছে। এদের অনেকে এই দায়িত্ব পালন করতে যে তারা গুলিবিদ্ধ হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে। ফার্স্ট যদি আমরা ধরি সাগর রুনির কি হয়েছিল? একটা ছোট্ট বাচ্চা ছিল, বেঁচে ছিল, বাচ্চাটাও হয়তো এখন ঠিক মতো কারো কেয়ার পায় না। সেই সাগর রুনি দুইজনকে কিভাবে হত্যা করা হলো, তার বাসায় ঢুকে কারা করলো, এটা মানুষের মধ্যে অনেক প্রশ্ন। এবং মানুষের মধ্যে প্রশ্ন নয়, মানুষ কিন্তু নিজেরাই খবর জোগাড় করে সত্যি খবরটা জোগাড় করে নেয়, এবং মানুষ জানে সত্যি তথ্য কি, যে কারা এটা করেছে। সাগর বা রুনি তার ওয়াইফের কাছে এমন কিছু তথ্য ছিল, তার কম্পিউটারে সেটা ছিল, সেজন্য তার বাসায় তার কম্পিউটার বা ল্যাপটপ যেটাই বলেন, তার বাসায় কোনো কিছু কিন্তু হারায় না, শুধু ওই ল্যাপটপ না কম্পিউটার যেটা ছিল সেটা পাওয়া যায় না। কেন? সেটার মধ্যে সব তথ্যগুলো ছিল, এবং তিনি চেয়েছিলেন এটা জনগণকে জানাতে। সেই সুযোগটি আর দেওয়া হয়নি তাকে, কিন্তু তার আগেই জেনে ফেলেছিল গোয়েন্দারা। এখানে যে গোয়েন্দা, বাংলাদেশের গোয়েন্দা কত আর অন্য দেশের গোয়েন্দা কত আছে, সেটাও আজকে যাদের কাছে প্রশ্ন, ছাত্রদের তোমাদের এগুলো প্রশ্ন রাখা উচিত, এগুলো জানা দরকার। কেন বাংলাদেশের মধ্যে অন্য কোনো দেশের গোয়েন্দা থাকবে? এটা থাকতে পারে না। এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশকে নিয়ে যা ইচ্ছে তাই আমরা করতে পারি না, দিতে পারি না। তাদের সেজন্যই আমাদেরকে নিজের দেশের স্বার্থ রক্ষা করতে হবে। একটু আগে কে ফেলানির কথা ওই যে কবিতায় বলল, ফেলানিকে মারলো কারা মেরেছে? ফেলানিকে গুলি করে বিএসএফ মেরেছে। প্রতিনিয়ত, কালকেও তো খবরের কাগজে দেখেছি যে বিএসএফ কাকে ভিতরে ঢুকে তাকে ধরে নিয়ে গেছে না মেরে ফেলেছে। তো প্রতিনিয়ত এই হচ্ছে বিএসএফ এর। কিন্তু বিএসএফ যে বাংলাদেশের ভিতরে ঢুকে বা বাংলাদেশের বর্ডারের মধ্যে মানুষগুলো মারছে, এটার কি কোনো প্রতিবাদ হয়েছে? খালেদা জিয়া একটা কথা বলে তো সঙ্গে সঙ্গে সব শিয়ালগুলো হুয়া হুয়া করে ওঠে। কিন্তু যখন বিএসএফ পারে তখন এই শিয়ালগুলো মুখ আবার বন্ধ থাকে। এর বলা যাবে না, এইটা বলা যাবে না, বুঝছো? এই হলো অবস্থা। কাজে সেজন্যই তোমাদেরকে জাগতে হবে, ঘুমিয়ে থাকলে চলবে না, বুঝছো? তোমাদেরকে জাগতে হবে। তোমরা হলো দেশের ভবিষ্যৎ, তোমরাই হলো স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী, তোমাদেরকে রক্ষা করতে হবে। আমরা ভেবেছিলাম নতুন বৎসরে খবরের কাগজে হয়তো একটু ভালো খবর দেখব, একটু আনন্দের খবর দেখব, কিন্তু এই নতুন বছরের খবরে যারই হোক না কেন কষ্ট লাগে, হত্যা যারই হোক না কেন, নতুন বছরে খুলেই দেখলাম এই হত্যা, এখানে হত্যা, কোথায় হত্যা? রংপুরে, গাইবান্ধা আর খুলনা। এইসব কিসের জন্য এগুলো? এই হত্যা বন্ধ করতে হবে। আমি বুঝি না বিএনপি আওয়ামী লীগ, কিছু বুঝি না, আমি বুঝি হত্যা বন্ধ হতে হবে। কোন দলের লোককে হত্যা করা যাবে না, তারা মানুষ। সেই জন্যই আমরা তাই বলছি যে আমি যে এটা দিয়েছি ইলেকশন কমিশনের প্রস্তাবটা, এটা কি তোমরা পড়েছো? সবাই পড়ো নাই। এটা বই আকারে করা হয়েছে, কিন্তু তোমরা পড়ো নাই। তাহলে তোমরা কিসের ছাত্র? তোমরা কেন ছাত্র দল করবে, বা তোমরা যুবদলই বা কেন করবে? যারা এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না। সংখ্যা আমি দেখতে চাই না, আমি দেখতে চাই ভালো মেরিট দেখতে চাই। আমি সেখানে যে যোগ্য উপযুক্ত ছেলে পেলে আছে কিনা, আমি সেটাই বলেছি। আমরা দেখেছি যে এখানে আছে, এরা সব দিক থেকে উপযুক্ত ছিল, তাই আজকে এরা
তোমরা ওখানে বসে আছো, এরা এখানে স্থান পেয়েছে, এরা আরো সিনিয়র হয়ে যাবে, তোমরা তখন যাদের মধ্যে ভালো পাবো তারা হয়তো এরকম জায়গায় বসবে, তাদেরও একদিন আসবে, তারা এরকম জায়গায় বসবে। কাজে সেই জন্যই বলতে চাই, তোমাদেরকে এগুলো জানতে হবে। ইলেকশন কমিশন আমরা কি চেয়েছি, আমরা বিএনপির মতো করে কোনো সাজিয়ে আমরা ওটা দেইনি রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি পড়েছেন, আমরা যেটা দিয়েছি ওনাকে আমরা ধন্যবাদ দেব, রাষ্ট্রপতি উনি পড়েছেন সবটা। পরবর্তীতে যখন রাষ্ট্রপতির সঙ্গে আমাদেরকে ডেকেছে, দেখা করতে গেছি, পরে আমরা একটা ছোট্ট ব্রিফ, আমরা কি বলতে চেয়েছি ওটার একটা ব্রিফ, ওটাও আমরা ওনাকে দিয়ে এসেছি, সেটা চেয়েছি। আমরা বলেছি যে শুধু নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই হবে না, তার সঙ্গে আমরা চেয়েছি যে একটা সহায়ক সরকার, অর্থাৎ নিরপেক্ষ সহায়ক সরকার, যারা নির্বাচন কমিশনকে সব রকম সহায়তা দিবে নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য, নিরপেক্ষ করার জন্য, সেরকম একটা সরকার চেয়েছি। কিন্তু এই আওয়ামী লীগের অধীনে কি কোনোদিনও নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে? হবে না। কারণ তারা যেসব আইন করছে বা যেসব কাগজ দেখছি, সেটা যদি দেখি, সেগুলো শুনলে তাহলে বোঝা যায় যে তারা ক্ষমতা ছাড়তে আগ্রহী নয়। কেন ক্ষমতা ছাড়তে আগ্রহী নয়? তারা কেমন ক্ষমতা থেকে যেতে চায় না? ক্ষমতা কোনোদিনও স্থায়ী হতে পারে না। নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, সেখানে জনগণ ভোট দেবে, ভোটের মাধ্যমে যারা আসবে তারাই হলো জনগণের প্রতিনিধি, তারাই হবে জনগণের প্রতিনিধি। কিন্তু আওয়ামী লীগ সেটা করতে চায় না। ওই যে ওখানে 14 দল নাকি বানিয়েছে, 14 তো দল হবেই না, ওটার নাম হয়েছে যে থাক মহাজোট, যে জোট হোক থাক। সেইগুলোর মধ্যে কিরকম টাইপের লোক আছে এক একজন চিন্তা করো, যারা কোনোদিন জীবনে ক্ষমতায় আসতেও পারেনি, দূরের কথা নির্বাচিত হয়নি এলাকা থেকে, এলাকায় বহুবার নির্বাচন করেছে, জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে, এরকম আমরা জানি। তারা আজকে এমপি, মন্ত্রী, তিনারা তো কোনোদিন ছাড়তে চাবেন না এই মজাটা, তিনারা থাকতে চাবেন, নানা রকম বুদ্ধি দেবেন, খুব বুদ্ধি দেবেন। তো দিয়ে আমি মনে করি যে আওয়ামী লীগের মতো একটা দল অনেক পুরনো, তারা তাদের ক্ষতি করছে এই দলটা, তাদের দলটাকে ফ্লারিশ করতে দিচ্ছে না। তাদের দলেও হয়তো ভালো ভালো উপযুক্ত অনেক নেতা আছে, ছিল, এখনো অনেক হচ্ছে, তৈরি হচ্ছে, তাদেরকেও তারা সেই সুযোগটা দিচ্ছে না। তারা এইভাবে কুক্ষিগত করে ফেলেছে। তারা চায় যে এরকম ভাবে করতে। সেজন্য বলছি যে আমরা চাই একটা সহায়ক সরকার হবে, যে নির্বাচন কমিশনকে সব রকম ভাবে সহায়তা করবে। রাষ্ট্রপতি শুনে, রাষ্ট্রপতির খুব ভালো লেগেছে, তিনি বলেছেন আপনাদের প্রস্তাবটা সুন্দর, আমরা যে বলে উনি সবাইকে ডাকছেন, কথা বলছেন, পরবর্তীতে হয়তো উনি প্রয়োজন মনে করলে আবারও ডাকবে, আবারও যাবো, আমরা আবার কথা বলবো। আমরা বলেছি আপনি যতবার ডাকবেন আমরা ততবার যাব, কিন্তু নির্বাচন কমিশনটা এরকম হতে হবে। নির্বাচন কমিশন সেরকম হলে নির্বাচন কমিশনের দায়িত্ব হবে একটা সহায়ক সরকার, সেরকম ভাবে সহায়ক সরকার করবে রাষ্ট্রপতি এবং অন্যরা মিলে যারা ক্ষমতায় আছে। তাদেরও বোঝা উচিত যে আর কত তাদের টাকার দরকার, মানুষ একটা সারা জীবন বাঁচবে নাকি, কিন্তু এই টাকা কেউ ভোগ করতেও পারবে না। আমার এই টাকা যদি সুইস ব্যাংকে থাকে, বাংলাদেশ জীবনে ফেরত পাবে না। এই যে বাংলাদেশ ব্যাংকের টাকা গেল ইয়েতে, কি বলে যে ফিলিপিনে, ফেরত আনতে পারে নাই, নানা রকম টাল বাহানা এগুলো চলছে। সব ব্যাংকের মধ্যে একই অবস্থা, নানা রকম কি হয়েছে। কিছু কিছু ব্যক্তি কি করে, তারা ঋণ নেয়, তারা ব্যাংক থেকে অবাধে ঋণ নিচ্ছে, বড় বড় প্রকল্পের মধ্যে তারা আছে। কি করছে, ব্যাংক যখন তারা দেয় তখন ওই ব্যাংকের টাকা নিয়ে এই ব্যাংকে দিয়ে শোধ করে, আবার আরেক জায়গা থেকে লোনে এরা যখন তারা দেয় তখন আরেক জায়গা থেকে টাকা নিয়ে শোধ করে। তিনি কিন্তু আবার সেই টাকার ভাগ অনেক অনেক জায়গায় দেয়, যার জন্যই হলো তিনি ধরাছোঁয়ার বাইরে, তিনি ভালো মানুষ। আজকে একটা লুটেরা খুনি সরকার ক্ষমতায় বসেছে এবং তারা মনে করছে যে ওখানে বসেছি, ওখান থেকে তাদের আর কেউ টলাতে পারবে না। কিন্তু টলাবার মালিক তো একজন উপরে, উনি ছাড়তে দেন, যখন শয়তানকে বাড়তে দেয় রাশি ছাড়ে, এক সময় এমন দেবে
তখন আর কিছু থাকবে না, সব সেই জন্য ইনারা ভাবছেন এখন বসেছি সব চেয়ারগুলোতে, বিশেষ করে যিনি আছেন চেয়ারে বসেছে এমন শক্ত করে ধরে রাখতে হয় না। ওই আছে কি নিয়ে একটা অ্যাড দেয় না, কি ফেভিকল নাকি একটা আঠা, ফেভিকল লাগাই বসে গেছি, কাজেই এখান থেকে আর উঠছি না নড়ছি না, এখান থেকে আর উঠছি না নড়ছি না। এই হলো অবস্থা, বুঝেছেন? এই হলো অবস্থা। কাজে বুঝতে হবে যে দেশটা কোথায় যাচ্ছে। তাদের সংগঠনের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, তারা বলেছে তাদের সংগঠনকে, সেটাও দেখেছি, কিন্তু সেখানেই মারামারি, ঘানাকুনি, গোলাগুলি, নানা রকমের হচ্ছে। তাদের পদ পদবি নিয়ে, টেন্ডার নিয়ে প্রতিনিয়ত এই কাজ কারবার হচ্ছে, তারা করছে। এই যে আজকে যে আমরা বলি আদিবাসী বলি বা কি বল বিভিন্ন সম্প্রদায়ের বলি, সে তাদের কি অবস্থা। গাইবান্ধায়, এই যে গাইবান্ধায় হচ্ছে, গাইবান্ধায় আদিবাসীদের উপরে সাঁওতালদের উপরে কি হলো, কারা করলো এটা পরিষ্কার তো তারা বলেছে। ওখানে পরিষ্কার এই খবরের কাগজ, এই যে সাংবাদিক ভাইয়েরা এরা তুলে ধরেছে, যে ভিডিওতে এসছে এখানে সাঁওতাল পট্টিতে আগুন দিচ্ছে কারা? পুলিশ 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 কাদের নিয়ন্ত্রণে? এই সরকারদের নিয়ন্ত্রণে না। আবার ওখানে যদি একটু ওই কি দেশি একটা থাকে, তাহলে নিশ্চয় সংখ্যা সেভাবে বাড়িয়ে দিয়েছে, ওখানে সে দিয়েছে, তারা এই ক্যাম্প করে গেছে, তার মানে আমাদের আন্দোলনের সময়ও এরা একই কাজ করেছে, সেটাও তারা বলেছে। আমাদের আন্দোলন দমন করার জন্য, নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই পুলিশ গাড়িতে আগুন দিয়েছে, এই পুলিশ পেট্রোল বোমা দিয়েছে, এই পুলিশ মানুষকে হত্যা করেছে। আর বিএনপি লোকের নামে, বিএনপি ছেলেপেলেদের নাম দিয়ে সারা দেশময় আজকে এখনো তাদেরকে শুধু পিটিয়ে নিয়ে বেড়াচ্ছে। অনেকে জেলে, অনেকে গুম, অনেকে এখনো বাড়ি ঘরে থাকতে পারে না। এই হলো অবস্থা। কাজে এই আন্দোলনের সময় আমরা দেখেছি, এর আগেও আন্দোলন করেছি, কিন্তু এরকম কেউ করেনি। কিন্তু এদের এবার এটাই ভিন্ন, যে ক্ষমতায় থেকে উঠবো না, যাব না, সেই জন্য তারা এটাই করেছে। এবং আমাদের আন্দোলনের সময় এখন থেকে তোমাদেরকে প্রত্যেককে বলতে হবে, আমাদের আন্দোলনের সময় তারা এই ছাত্রলীগকে সাথে নিয়ে বা যুবলীগকে সাথে নিয়ে এই পুলিশ দিয়ে এই গাড়ির মধ্যে আগুন দেওয়া হয়েছে, বা ইয়ের মধ্যে আগুন দেওয়া হয়েছে, এইখানে বোমা মারা হয়েছে, এই যে চলে গেছে পেট্রোল বোমা মারা হয়েছে, তারা করেছে, আওয়ামী লীগ করেছে। আমরা এগুলো করি না। আমরা আমাদের ছেলেপেলেদের বলছি, তোমরা লেখাপড়া করে ভালো হবে, চাকরি বাকরিতে যাবে, মানুষ হবে, এবং কেউ রাজনীতি করবে, কেউ চাকরি করবে। আবার ফখরুদ্দিন মইনুদ্দিনের সঙ্গেও একটা করেছে, সেই জন্য বিএনপিকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। আবার ইলেকশন হলে যদি বিএনপি আবার এসে যায় তাহলে আওয়ামী লীগ তো শেষ। সেজন্যই তারা এইগুলো করে আমাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছিল। কিন্তু আমি বলেছি যে শুধু আরেকজন বাইরে চলে গেছিল। তারপরে আমি বলেছি দেশের বাইরে আমি যাব না, কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো কিছু নেই। দেশের বাইরে আমি যাব না, এই দেশেই আমি থাকবো, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। হাসিনার মামলা ছিল 15টা, আর আমার মামলা ছিল 5টা, সেখানে কোনো কিছু হয় না। হাসিনার মামলাগুলো দ্রুত এগিয়ে যাচ্ছিল, প্রায় একটা শেষ পর্যায়ে একদম এসে গিয়েছিল, সাজার পর্যায়ে। সেটাকে তিনারা তারপরে ক্ষমতায় আসার পর সব মামলা, তিনারা একটা সার্কুলার জারি করলেন, খবরের কাগজেও দেখেছেন, এগুলো যে যা যা মামলা হয়েছে সেই ফখরুদ্দিনের সময় সব মামলা তুলে নেওয়া হবে। কিন্তু সব মামলা বলতে কি বুঝিয়েছে শুধু আওয়ামী লীগের। আওয়ামী লীগের হাসিনার সব মামলা উঠলো, আর তাদের 7,500 নেতা কর্মীদের মামলা উঠলো, কিন্তু বিএনপির একটা মামলাও ওঠে নাই। এখনো এই মিথ্যে মামলা নিয়ে আমাদের সঙ্গে নানা রকম ছলচাতুরি করছে, মিথ্যে মামলা নিয়ে, কিন্তু কিছু লাভ নাই। আমরা জানি, সকলেই যে দেখেছে সেই বলেছে যে কিছু না। আমি তাদের সঙ্গে রীতিমতো তর্ক করেছি, যারা গিয়েছিল তখন আর্মির ওই তাদের সব প্রস্তাব নিয়ে আমি বলেছি আমার কোথায় কি আছে দেখাও, কিচ্ছু দেখাতে পারবে না। তারা স্বীকার করেছে আমার কাছে মুখের সামনে, আপনার নামে কিছু নাই, আপনার মামলার মধ্যে কিছু নাই, কিন্তু আমরা বাধ্য দিতে হয়েছে।
তাহলে কিভাবে আমরা আটকব? সেই জন্য এটা করেছে। এই হলো তাদের অবস্থা, কিন্তু আমি তাদের সঙ্গে যাই নাই। সেই জন্যই মঈনুদ্দিন ফখরুদ্দিন নিজেরা বাঁচতে পারবে, তাদেরকে বৈধতা দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি সে বলেছে, দিয়েছে। আমি বলছি এই বৈধতা সব জিনিস আমি দিতে পারবো না, দেখতে হবে সেটা কোন জিনিস, তবে সেটা হতে পারে। তাই তাদের বিশ্বাস হয়নি, নিজের যান বাঁচাতে হবে। তিনারা ভেবেছিলেন মঈনুদ্দিন ফখরুদ্দিন ওদের এতই সহজ আর এতই তাড়াতাড়ি বোধহয় মানুষ তাদেরকে মেনে নেবে, কিন্তু তারা ভাবেন নাই যে তাদের পায়ের নিচে মাটি নেই, 2 বছরের বেশি কোনো কিছু করতে পারে নাই। কিন্তু আমি বলবো যে কথাটা বলতে চেয়েছিলাম, এইটা করেছে যে আমার দল ভাঙতে চেয়েছিল না, হয়েছিল, আলাদা একটা বিএনপি করেছিল। এই ইলেকশন কমিশনই নানা রকম শয়তানি করেছে, তখন ইলেকশন কমিশন নানা রকম শয়তানি করেছে। কিন্তু আমার তৃণমূলের যে তারেক রহমান সংগঠন করে গিয়েছিল, তৃণমূলের নেতা কর্মী কেউ নড়ে নাই। এই ইয়াং ছেলেপেলেরা সব ছিল, সব আছে, সব থাকবে। এরা স্বচ্ছ বিএনপি, খাঁটি বিএনপি, দেশকে অন্যের হাতে তুলে দেওয়ার মতো ষড়যন্ত্র করছে। তাদেরকে দেশবাসী কখনো মাফ করবে না, আল্লাহ তাআলাও তাদেরকে মাফ করবে না। তারা কত মায়ের, এই যে ছেলেগুলাকে হত্যা করেছে, তাদের মায়ের চোখের পানি, আরো তো আছে, এই কটা না, আরো অনেক আছে আমাদের কাছে। কত মায়ের চোখের পানি, বোনের চোখের পানি, স্ত্রীর চোখের পানি, তাদের বাচ্চাদের চোখের পানি, এটা বৃথা যেতে পারে না। এই হাসিনা ক্ষমতায় আসার পরে পরেই বিডিআর এর ঘটনা হলো না? কি ভয়াবহ বিডিআর ঘটনা হয়েছে, সেটার কি রিপোর্ট বেরিয়েছে? এখনো বের হয়নি, রিপোর্ট হয়ও নি, ঠিক মতো বের হয়নি। যারা রিপোর্ট করছিল তাদের কাছে করতে দেয়নি। আমরা জানি এর সঙ্গে কারা জড়িত, কি দেশবাসী সেটা ভালো করেই জানে। বর্তমান সরকারের আমলে দেশ কেমন চলছে সে বিষয়ে ভারতীয় প্রবীণ সাংবাদিক কুলদীপ নায়ার 22 ডিসেম্বর 2016 দৈনিক স্টেটসম্যান পত্রিকায় ট্র্যাজেডি অব বাংলাদেশ শীর্ষক নিবন্ধে যে কথা লিখেছেন তা উল্লেখ করার মতো। কুলদীপ নায়ার লিখেছেন, শেখ হাসিনা বর্তমানে ক্ষমতা ছাড়তে রাজি নন। বিরোধী দল বলছে তারা তাকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা থেকে সরাতে পারবে না, কারণ তিনি সুষ্ঠু নির্বাচন দেবেন না। তিনি বর্তমানে বংশ পরম্পরায় শাসনের কথা বলছেন এবং আমেরিকায় বসবাসকারী ছেলের সঙ্গে সব সরকারি বিষয়ে পরামর্শ করছেন। এই চিন্তা থেকে যোগ্যতা না থাকা সত্ত্বেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিজের অনুসারীদের নিয়োগ দিচ্ছে শেখ হাসিনা। এভাবেই তিনি মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। বুঝলে, এই আমি একটু আগে বলেছিলাম এই কথাগুলি, ধ্বংস করে দিচ্ছে। এতে তার কিছু যায় আসে না, কারণ তিনি মনে করেন ধর্ম নিরপেক্ষতার নামে তিনি তার অনুসারীদের উচ্চ পদে বসাতে পারেন। তিনি মনে করেন শাসন করা তার জন্মগত অধিকার। বাবা, এটা তো জানতাম না। একটি বিল আনা হচ্ছে যেখানে তার পিতা ও পিতার শাসনকে চ্যালেঞ্জ করলে তা রাষ্ট্রবিরোধী বলে বিবেচিত হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক উদ্ভট যুক্তি। আজকে তার প্রধান লক্ষ্য যে বিরোধী দল ভবিষ্যতে তারা আর কোনো কথা বলতে পারবে না, পরিবেশ হয়ে উঠবে কর্তৃত্ব ও এক নায়কত্ববাদী।